আজকাল বাজারে তালার সংকট হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না ঠিক মতো ভালো তালা। কেন? সবাই মুখে তালা দিছে। সবাই যদি এইভাবে মুখে তালা দেয়, বাজারে তালার সংকট হবে না? ইউনূস সাহেব হাইপ তুলে, উচ্ছ্বাস তুলে, প্রবল আশা তুলে 12 দিনের জন্য, প্রায় 10-12 দিন মানে আসা যাওয়ার সময় ধরলে পরে প্রায় 12 দিন ধরে উনি আমেরিকা ঘুরে আসলেন। কালকে আইসেন, আরামে ঘুমাইতে পারছেন নিশ্চয়, কিন্তু কোনো কথা নাই। কি হয়েছে ওখানে? কি জয় করে আইলেন? তালা। বোধ বিএনপি এবং জামাত এমন আচরণ করতেছে যেন মনে হচ্ছে তারা তো ইলেকশনের জন্য ওয়েট করছে খালি। বাস্তবতা হলো আলী রিয়াজের খবর নাই। বাস্তবতাটা হলো এই যে আলী রিয়াজকে ঐক্যমত কমিশনের লাস্ট ডেট হলো 15 তারিখ, এই মাসের 15 তারিখ, অক্টোবরের 15 মধ্যে এবার ঐক্যমত কি করলো, ইউনূস সাহেবের অ্যাচিভমেন্ট কি হইলো সংস্কারের, এই কথা বলতে হবে। 6 জনে যে বাইন্দে নিয়ে গেছিল ইউনূস সাহেব পকল দাবা করিয়া, তাদের নিয়ে অনেক কি আলোচনা হইলো না? যার আগেও কিন্তু বলে নাই পরিষ্কার করে কেন নিয়ে যাচ্ছে। সবাই বুঝছে কিন্তু কেউ বলে নাই, ইউনূস সাহেব মুখ খোলে নাই কেন ওই 6 জনকে বেঁধে নিয়ে যাচ্ছেন এত আগ্রহ করে, এত আদর করে। প্রথমে নিয়ে গেছিলেন 4 জন, পরে আরো 2 জন ঢুকাইছেন, কিন্তু বলতে রাজি না ওখানে গিয়ে কি হয়েছে। এবং এখনো পর্যন্ত দেখেন 48 ঘন্টা হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি, তারা মুখ খুলছে না। এই সরকার ইউনূসের আরেকটা অভ্যাস আছে, যখন তারা দেখে পাবলিকলি ফেস করা যাচ্ছে না, তখন তারা একটা আছে না প্রেস সচিব শফিকুল আলম, তার সামনে ছেলে দেয়, বল তুই বল, আমরা নাই। এই যে যেমন ধরেন ফাঁকা একটা কথা বলে নি, ওই একই পুরানা ইউপিডিএফ এর কাহিনী। ইউপিডিএফ এর কাহিনীতে তারা ইউনূস সাহেব বলছিল আমাদের তহিদ সাহেব বিবৃতি দিবে, তহিদ সাহেব রাজি হয় নাই। ইন্ডিয়ার এগেনস্টে বিবৃতি, না না বাবা আমি পারবো না, আমার হাত পা কাঁপে। সে বাধ্য হয়ে এই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি চড়ানো হয়েছে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে বাড়ানো হয়েছে এটা ইন্ডিয়ানদের একটা, আমাদের প্রতি একটা, আমাদের পূজা ভেঙে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। ওই যেটা প্রেক্ষিতে জয়সল বক্তব্য দিয়েছে, এইটা দিয়ে বুঝতে পারেন যে ইউনূস সরকারের ভিতরে কি চলতেছে, কে কিভাবে ঠেলতেছে। আমাদের খলিল সাহেব, বীর খলিল সাহেব এখন কি পরিমাণে গর্ত খুঁজতেছে ঢুকে, গর্তের ভিতরে ঢুকার জন্য। এখন আর খলিল সাহেব নাই, এখন আর উনি নিরাপত্তা উপদেষ্টা নাও। এখন তহিদ সাহেবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ রাজি না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে। কি জানি কোন কাজে লাগে আবার ইউনূস সাহেবকে, ইন্ডিয়া কোন কাজে লেগে যায় বলা তো যায় না। ফলে সব থুপে দিচ্ছে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। যাই হোক, তো এবার যে কথা বলতেছিলাম, তো ফিরে এসে এবার ওরা একই কাণ্ড একইভাবে প্রেস সচিবের উপরে থুপে দিছে। কি এবার সাকসেসটা নিয়ে আসছে মনে না? তো ড্রাফটটা সবাই মিলে করছে, এটা বোঝা যায়। সেইখানে উনি 6টা পয়েন্ট আনছেন সাফল্যের পয়েন্ট। ইউনূস আবার সাফল্য, আমেরিকা ঘুরে আসা সাফল্য কি কি? গণতান্ত্রিক প্রতিশ্রুতির বার্তা দুনিয়াকে জানেন দেশের গণতান্ত্রিক প্রতিশ্রুতি, ঘরের খবর নাই। আদৌ ইলেকশন হবে কিনা, সংস্কার করতেছে, সংস্কার ঐক্যমতে পৌঁছতে পারবে কিনা। এই যে 15 তারিখ লাস্ট ডেট, এই মাসের 15 তারিখ যখন শেষ হয়ে যাবে এরপর তার এক্সটেন্ড করার সময় নেই, কারণ এরপরে এক্সটেন্ড করলে ইলেকশন কমিশনের ভুল হয়ে যাবে, আর 8 ফেব্রুয়ারিতে ইলেকশন করতে পারবো না। আপনারা তো আগে 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 আমাকে দিবেন তো, এমনি আপনারা টাইমের পিছনে আসেন, এমনি আপনারা 1 মাস বাড়াইছেন এই ঐক্যমত্য কমিশন। এখন 15 তারিখের মধ্যে কেমনে কি দিবেন? ঐক্যমত্য নাই, কারোর সাথে কারো কোনো ঐক্যমত নাই। এনসিপি গত 5 দিন এটা শান দেওয়া বিবৃতি না, রীতিমতো এনটিভিতে সাক্ষাৎকার দিয়েছে, টার্গেট করছে কিছু, পরিষ্কার করে বলছে কিছু উপদেষ্টাকে বিশ্বাস করাটা ভুলেছে। অনুমান করি এর 1 নম্বরে থাকবে আসিফ নজরুল, সাথে আরো কারা কারা থাকবে আপনারা অনুমান করে নেন। তার অভিযোগ হলো যে এরা অলরেডি আসন্ন ক্ষমতাশীল দলের সাথে আঁতাত করে ফেলেছে, তাদের এক্সিট রুট তারা বাইর করে এনেছে, ফলে তারা তখন ঠেলে পালানোর জন্য ওয়েট করতেছে। তো নাহিদকে এই কথাটা ইউনূস সাহেবকে সাথে নিয়ে বলছে, নাকি শুধু উপদেষ্টা বলতে, এটা কি শুধু উপদেষ্টা নাকি সবাই? নাহিদের কথা পরিষ্কার, উনারা বিশ্বাস করে ভুল করছে, এখন আক্কেল হয়েছে। আমি বলছিলাম না একসময় হাত কামড়াবি, নিজের হাত নিজে কামড়াবি, 2 দিন পরে বলবে ইউনূস সাহেবকে কেন আনছিলাম, আমাদের জীবনের মস্ত বড় ভুল একটা।
এটা বলার সময় হয়েছে। এনিওয়ে, প্রথমটা হলো তাহলে গণতান্ত্রিক প্রতিশ্রুতি কেমন হয়েছে দেখেন। ইলেকশন কেমনে করবে, ঐক্যমত পৌঁছাবে কিনা, সংস্কারের আইনি ভিত্তি কেমনে দিবে, সেগুলোর কোনো খবর নাই। আর উনি দুনিয়াকে প্রতিশ্রুতি দিয়ে বেড়াইতেছে বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র ফেরত আসতেছে। এটা হলো 1 নম্বর। তাহলে কি অ্যাচিভমেন্ট বুঝতেই পারতেছেন। 2 নম্বর, বৈশ্বিক নেতাদের সঙ্গে, বৈশ্বিক মানে গ্লোবাল, এই গ্লোবালের বাংলা বৈশ্বিক সবচেয়ে ছেঁচড়া বাংলা একটা, যার কোনো অর্থ হয় না আসলে, কনটেক্সটটা বোঝা যায় না। গ্লোবাল বললে যেটা বোঝা যায়, বৈশ্বিক বললে সেটা বোঝা যায় না। বৈশ্বিক বিশ্ব থেকে নিয়ে আসছে, এটা সংস্কৃত বাংলা, এই জন্য মানুষের চিন্তা করতে বুঝতে কষ্ট লাগে। কি দরকার আমাদের সংস্কৃত বাংলা দিয়ে এটাকে আলাদা অনুবাদ করা? আপনি ইংলিশটাকে বাংলা বললে অসুবিধা কি, গ্লোবাল বললে অসুবিধা কি? বহু ইংরেজি শব্দ ডাইরেক্ট আমরা ইউজ করি। কেদারা বললে বুঝবেন না চেয়ার বললে বুঝবেন বলেন? আর ডাইরেক্ট ইংরেজি শব্দটা ব্যবহার করলে সমস্যাটা কি? তাকে বাংলা করণ করে নেওয়া যাবে না? ব্রিটিশরা কি তাদের শব্দ ফেললা বাংলা দেশের শব্দ নেয় নেই? ডিকশনারিতে দেখেন, ইংলিশ ডিকশনারিতে পাবেন ডকাইট, ডাকাত মানে আমাদের ডাকাত, বাংলা ডাকাতকে দিয়ে গেছে তারা, বলে ডকাইট। ডিকশনারিতে পাইবেন এটা, ডকাইট শব্দ ইংলিশ হয়ে গেছে। এটা স্বাভাবিক। একজনের ভাষা, শাসকরা ভাষা নেয়, শাসকরা ভাষা দেয়, দুটেই। হ্যাঁ নিয়ে এই তর্কে আর গেলাম না আমি। এখন বৈশ্বিক নেতাদের মানে গ্লোবাল নেতাদের সাথে কৌশলগত, এই যাবে এখন কৌশলগত, কৌশলের মানে কি? কৌশল বলতে হচ্ছে স্ট্র্যাটেজিক। দেখেন, স্ট্র্যাটেজিকের বাংলা যদি কৌশল করেন হইল মিলবে? কৌশল মানে কি? কৌশল মানে আমি এলাম সরাসরি কমু না, একটু ঘুরাই পেঁচাই কমু, এটাকে আমরা কৌশল বুঝলাম। দেন কৌশলগত সংলাপ, এটা কোন কৌশলগত? স্ট্র্যাটেজিক কথা আর কৌশলগত মানে কি এক হইলো? যাই হোক, আর এই নিয়ে সমালোচনা করবো না। বৈশ্বিক নেতাদের সাথে কৌশলগত সংলাপ নাকি করে আইছেন ইউনূস সাহেব। বাপরে বাপরে, কি সাংঘাতিক কথা! কি কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বাণিজ্য, জলবায়ু, জলবায়ু সহনশীলতা ও মানব উন্নয়ন কথা বলেছে। আচ্ছা, এগুলা কি হইল? হ্যাঁ, এটা হলো এক লোক কমিট করছিল যে আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি তোমার একটা কিছু দিব, আমি সদকা দিমু। তো সে দেয় না, কাজটা হয়ে গেছে, দেয় না দেয় না দেয় না। শেষে বলে কি রে দিলি না? স্বপ্নে স্বপ্নে দেখাই দিছে। শেষে একদিন বিরক্ত হয়ে বলে কিছুই তো দিলি না, তো এখন একটা টোকেন কিছু দি। আচ্ছা ঠিক আছে, কিছু না দেশ, একটা ফড়িং আমার নামে উৎসর্গ কর। সেটাও দেয় না। আবার স্বপ্ন দেখা দিচ্ছে। সেই দিন বলতেছে এইবার, আরে বাবা একটা ফড়িং ধরে খাও না। আমি নাদান মানুষ, আমার বিরক্ত করে কেন, ঘুমাইতেছি এখন। এই যে ধরে খাওয়ার কথা বলছিল, ইউনূসের অবস্থা হচ্ছে সেই রকম। এই যে বড় বড় কথা বলে আইলেন, এলে কথার কোনো মানে আছে? এটা ধরে খাও। ভগবানকে বলতেছে ধরে খাও, তোমাকে যে প্রতিশ্রুতি দিছিলাম প্রতিশ্রুতি রাখো। তাহলে এমন এমন সব কথা করতেছে যার কোনো অর্থ হয় না। উনি যেন মনে হচ্ছে যে গ্লোবাল লিডার আর কি। ইউনূস সাহেবকে গ্লোবাল লিডার, হ্যাঁ, নাকি গ্লোবাল লেভেলের হাতা? হাতা মানে বুঝছেন তো, গ্লোবাল লিডার যাদের ভিতর দিয়া তাদের ইচ্ছাটা বাস্তবায়ন করে, তো উনি তাদের একটা হাতা মাত্র। যাই হোক, এগুলা করে আইছে, এগুলো হলো তার বৈশ্বিক কৌশলগত সংলাপ। আচ্ছা, তারপরে কার কার সাথে দেখা হচ্ছে লিস্টগুলো দেখেন। কোন কোন দেশের প্রধানের সাথে? ইতালি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, কসোভো, ভুটান। হ্যালো, আচ্ছা ভাই, ইতালিতে আমাদের লোক যাওয়ার নেওয়ার আলাপ করছেন, কাজের কথায় আসেন, এইসব ধুনফুন আলাপ করেন না, করেন না। ইউরোপের বহু দেশ এখন লেবার সংকটে আছে, আর বহু দেশ এখন লেবার বাগানোর তালে আছে। যেটা লেবার বাগানোর তালে আছে বুঝবেন যে তাদের দেশে অর্থ কষ্টে আছে, তাদের ইকোনমি ডাউন দিকে। যেমন মনে করেন এখন অলরেডি ইংল্যান্ডের বাজারে কিন্তু মিছিল বেড়েছে, মাইগ্রেটেড লোকজন না বেশি বেড়ে গেছে, এরা আমাকে চাকরি খেয়ে দিচ্ছে। মানে হলো অর্থনীতি খারাপ যাচ্ছে। কালকে অর্থনীতি ভালো, আবার দেখেন বলবে চুপচাপ থাকবে, বাইরে থেকে লোক আনতেছেন, কিচ্ছু বলবে না। এটা হলো ওয়েস্টের অর্থনীতির সাধারণ নীতি। এটা আমেরিকা পর্যন্ত হল ওয়েস্ট, সবার এই রীতি। যখনই দেখবেন যে বলবো যে সব বাইরের লোক এসে চাকরি খেয়ে নিল আমাদের, বুঝবেন যে অর্থনীতি খারাপ যাচ্ছে। ওই অর্থনীতি খারাপ যাওয়ার দায়টা তারা বিদেশি শ্রমিক, মাইগ্রেটেড লোক, তাদের উপরে দোষ চাপাবে। আর যখন দেখেন ব্যবসা ভালো চলছে, তখন তো লেবার লাগবে, তখন বলে যে চুপচাপ লেবার নিয়ে এসে চলে আসবে। যাই হোক, ইংল্যান্ডে এখন করতেছে, আর ইটালি উল্টা লেবার নিচ্ছে, বিশেষ ধরনের লেবার।
সেটা নিয়ে তো আলাপ করতে পারতেন নাকি? কাজের কথা হইতে কিছু ফাও এইসব পেশাল করে লাভ আছে? হ্যাঁ, আপনি জলবায়ু সহনশীলতা নিয়ে কি আলাপ করবেন আপনি? এরা কি কম বুঝে? এরা নিজের স্বার্থে না গেলে পরে এই জলবায়ু নিয়ে কোনো কাজ করবে? সবার চেয়ে বেশি দুনিয়া গরম করতেছে তারা, গরম করার জন্য দায়ী তারা। তাদের জ্বালানি ব্যবহার আর বাংলাদেশের জ্বালানি ব্যবহার দেখেন, আর তাদের জ্বালানি ব্যবহার উচ্চ ব্যবহারের জন্য আমাদের সমুদ্র বাড়তেছে, সমুদ্রের হাইট, আর আমাদের নিম্নাঞ্চলের লোক প্লাবিত হচ্ছে। তো ওদের সাথে আপনি কি আলাপ করবেন? ওদের স্বার্থে না গেলে তারা এই আলাপ করবে? এই আলাপ করে ফালতু আলাপ করে লাভ, সময় নষ্ট করা। আপনার উচিত ছিল ইটালির সাথে শ্রমিক নেবে কিনা নেবার, এটা কি হবে। আর যেটা সবসময় আপনাকে করতে হবে নিশ্চিতভাবে, নো প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি দিয়ে দেওয়া যাবে না। বিদেশে শ্রমিক পাঠাইতে হবে সরকারের সাথে চুক্তি করে, সরকারটা সরকার হবে, এরপরে এটা বাস্তবায়নের জন্য বেসরকারি উদ্যোগ আসতে পারে যাদের উপরে সরকারের কন্ট্রোল থাকবে। যখনই আপনি দিবেন ওই রেট ঠিক না করে দিবেন, তখন দেখবেন যে 10 লাখও কুলাইতেছে না। তখনই দেখবেন যে সমুদ্র পথে চোরা পথের লোকজন বিদেশে যাওয়ার চেষ্টা করছে। রিয়েল কাজ কাম হতো সেগুলার দিকে মনোযোগ দিলে, এগুলা কিছুই করেন নাই আপনি। এগুলো খামাকা হুদাই কার লগে কি আলাপ করতেছেন কোনো ঠিক নাই। খালি আলবেনিয়ার সাথে একটা কথা হয়েছে, সরাসরি শ্রম দিয়ে কথা, এইটাই ছিল অ্যাকচুয়ালি আপনাদের অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল। কার কার সাথে কথা বলবো, কি পারপাসে, কি ইস্যুতে কথা বলবো। খামাকা বড় চড়ো করে আমি একটা বিরাট কুতু পাইছি, এগুলো দেখাই তো লাভ নেই, এগুলো কিছুই করা যায় নাই। এক আলবেনিয়া ছাড়া কারোর সাথে লেবার, বিদেশি শ্রমিক পাঠানো নিয়ে কার সাথে আলাপ হয় না, ফালতু। আবার দেখেন উনি আলাপ করছেন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্টরা তো, কিন্তু ইউনিট সরকার ক্ষমতা আসার পর থেকে পুরনো যেসব প্রতিশ্রুতি রয়ে গেছে, বকেয়া যে ঋণ দেওয়ার কথা আমাদের, তার কিচ্ছু একটা টাকা একটা ডলারও ছাড় করে না ওয়ার্ল্ড ব্যাংক না IMF। এগুলো নিয়ে কথা বলছে, কি কথা হয়েছে আমাদেরকে প্রকাশ করছেন, করেন নাই। দুনপুন মারা না, এগুলো শোকেস করে তাদের সাথে দেখা হয়েছে কি আপনার শরীরের ওজন বাড়ছে এটা দেখা করে, কিন্তু আমাদের লাভটা কি? আপনার শরীরের ওজন বাড়লে তো আমাদের সংখ্যা, আপনার জন্য চিকিৎসা খরচ বাড়বে আমাদের। কাজের কথায় আসেন, ওদের সাথে দেখা করে বলছেন টাকা আটকে রাখছে কেন? আসলে বলতে পারেন নাই, কারণ আপনি জানেন টাকা আটকে রাখছে কেন। কারণ একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো খেলাপির উদ্ধার। আপনি তো খেলাপির উদ্ধার করবেন না, আপনি ঠনঠনা। খেলাপি ঋণ যারা নিচে তারা যেন আপনার শ্বশুর লাগে। এসালাম আছে না, বসুন্ধরা আছে না, সামিট গ্রুপ আছে না, এই কি শ্বশুর লাগে আপনার? জিনিস আপনার শ্বশুর দেখলা, হ্যাঁ, খেলাপি ঋণ তুলতে পারেন না কেন? এই খেলাপি ঋণ তুলতে পারেন না বলেই না ওয়ার্ল্ড ব্যাংক না IMF টাকা ছাড় করবে। এগুলো তো আপনিও বোঝেন। তাহলে আমাদেরকে এই দেখুন শোভা করে তাদের সাথে বৈঠক করে এলেন, এটা আপনার সাকসেস? আপনি কি ধুমধুম বুঝাইতেছেন আমাদের বাংলাদেশের লোককে? আচ্ছা, তারপর কি আছে? রোহিঙ্গা সংকটের মানবিক নেতৃত্ব, বাবারে বারে কি সাংঘাতিক। এবং তারপরে বাক্যটা আনইন্টারেস্টিং, প্রধান উপদেষ্টার সফরে অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। আবারে বাবা কি সাংঘাতিক লোক। আচ্ছা, কি নিয়ে আলাপ করছেন? পরের ঈদে তারা নিজেদের বাবা মায়ের কবর জিয়ারত করবে, হ্যাঁ, এটা না বলছিলেন আপনি? রোহিঙ্গারা পরের ঈদে দেশে ফিরে গিয়ে নিজের বাবা মার কবর জিয়ারত করবে, বুঝছে? বাইরে ভাই কবর জিয়ারত দূরে থাক, তারা বাংলাদেশে থেকে যে 3 বেলা খাবার পাবে ওই নিশ্চয়তাটুকু নষ্ট হয়ে গেছে। আপনার অনেক বন্ধু না আমেরিকানরা টাকা দেওয়া বন্ধ করে দিছে, গপ্প মারাইতেছে। 99 মিলিয়ন ডলার, 99 একা আমেরিকা দেয় নাই, 66 দিছে, 36 দেশে হলো ব্রিটিশরা, ছেঁচড়ারা। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন লুকাইছেন আপনি, বাংলাদেশকে অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক টাকা ধার দিয়েছে এই রোহিঙ্গা পালার জন্য। রোহিঙ্গা পালার খরচ আমরা দিব কেন? বাংলাদেশের মানুষ ঘি ধার করে আপনাদেরকে ঘি খাওয়াবে? যারা রোহিঙ্গা সংকট তৈরি করছে, যারা রোহিঙ্গা সংকটের ফয়দা বার্মা থেকে তুলতে চায়, এই পশ্চিমা দেশগুলোর দায় নেওয়া উচিত, সেই দায় আমরা নেব কেন? এই হলো আপনার সাকসেস। বিগ চাইনা মা কুকুর খেদা, এই অবস্থা হলো এখন সরকারের। রোহিঙ্গা ফেরত পাঠানোর দূরের কথা, রোহিঙ্গা পালার খরচ দিতে রাজি না। USAID টাকা বন্ধ করে দিছে, 400 মিলিয়ন দেয় তারা এখন দিছে, এই বছর দিছে
88 মিলিয়ন, 85 বোধ হয়, 85 মিলিয়ন। এটা দিয়ে খেপা দিয়ে দিয়েছিল। এইবার গিয়ে আবার আমেরিকাকে দিয়ে আবার ধরছে, ধরার পরে আবার তেলায়, আবার ভিক্ষা করে আবার 66 মিলিয়ন হচ্ছে। কথা খেয়াল করেন, আমেরিকা কোনোদিন 100 মিলিয়নের নিচে কাউকে কোথাও এই ধরনের দান লিল্লা দেশে এর কোনো রেকর্ড নাই। এমনকি এমনও গেছে ওবামা আমলে সরকারের ফান্ড নাই, টাকা ধার করতে হবে, এই কারণে সংসদ অচল অবস্থা হয়ে বসে পড়ে আছে। সোমালিয়ার খাদ্য নাই, WFP-কে $100 মিলিয়ন দিতে হবে। ওবামা সেই কমিটমেন্ট রক্ষা করছে। দেখেন, সরকার চলে না, ডেলি ওয়ার্কারদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, কিন্তু WFP $100 মিলিয়ন দিছে। 100 মিলিয়নের নিচে কোনোদিন আমেরিকানরা কাউকে কোনো দান দেয় না। এইবারই আমি শুনলাম যে 66 মিলিয়নের আবার একটা ভিক্ষা দিয়েছে ইউনিসেফকে। আর যেটা বলতেছিলাম, খোদ বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ধার নেছে $400 মিলিয়ন। কেন কেন বাংলাদেশের মানুষ ধার করার টাকা দিয়ে রোহিঙ্গা পালবে? আর যারা রোহিঙ্গাদের নাম করে রোহিঙ্গা খেদায়, বার্মা গভর্নমেন্টের পক্ষে যেতে চাচ্ছিল, যেতে চেয়ে সাপোর্ট করছিল এই আমেরিকা। যেদিন রোহিঙ্গা তাড়ানো হয় 2017 সালে, তাহলে সবাই, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি রোহিঙ্গাদের সামরিক গভর্নমেন্টকে সাপোর্ট করছিল পুরানো কাগজপত্র খুঁজে থেকে। কিন্তু পত্রিকায় পাইবেন এটা। অরিজিনাল আমেরিকান যে ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছিল সেই ওয়েবসাইটের খবর সরাই ফেলা হচ্ছে, কিন্তু বাংলা পত্রিকার যে রিপোর্টগুলা সেখানে পাবেন এটা। 17 সালের রোহিঙ্গা সংকটের সময় আমেরিকানদের পজিশন দেখেন আপনারা। এখন তারা সেই সংকটটা ক্রিয়েট করে, মানে তারা লুটবে বার্মার সম্পদ, মাটির নিচের সম্পদ, আর আমরা রোহিঙ্গা পালবো। মজা না? তো তাড়াতাড়ি কি করছে, এখন রোহিঙ্গা পালার খরচটা তাড়াতাড়ি করে একদিনের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক স্যাংশন করে দিয়ে দিচ্ছে, $400 মিলিয়ন আমাদেরকে দিয়ে দিচ্ছে ধার। আর আমরা এখন আমাদের সাধারণ মানুষের পকেট কেটটা ওই $400 মিলিয়ন শোধ করবো। মজা না? এইগুলা হলো সাকসেস। খুব কেন্দ্রীয় বন্ধু রোহিঙ্গা সকল দিয়ে আলোচনা করে আইছে সব, এটা তো বিরাট সাকসেস। শফিক সাহেব, আপনি জীবনে আর প্রেসের কিছু করে খেতে পারবেন না, ইনসাফ তো সারা জীবন থাকবে না, আপনার দিন শেষ। এই যে গায়ে যে ময়লা লাগাইলেন, আবর্জনা, এই আবর্জনা আপনি সারা জীবন না দিতে পারবেন না। এই যে দালালিটা করলেন, আপনি নিজের হুঁশ জ্ঞান নাই, বিবেক নাই, এটার খেসারত আপনাকে দিতে হবে। এই বলে রাখলাম, আগামী দিনে মিলাই নিয়েন। আরো আছে 4 নম্বর অ্যাচিভমেন্ট। কি অ্যাচিভমেন্ট? এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিতে জাতিসংঘের স্বাধীন মূল্যায়নকে আমন্ত্রণ জানিয়েছে। ব্যাপারটা হলো, হাসিনা ভুয়া স্ট্যাটিস্টিক্স দেখায়, নিজের উন্নয়ন দেখাবে বললে আমরা এলডিসি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, এই ক্যাটাগরি থেকে আমরা উঠে গেছি। এইটা বলার জন্য অস্থির হয়ে গেছিলেন উনি, কারণ এটা বললে পরে ওনার সরকারের সময় দেশের বিরাট উন্নয়ন হয়েছে, এটা উনি দেখাইতে পারবেন। পরিণতি কি হয়েছে এটার পরিণতি স্ট্রেট, আমরা ছিলাম আইডিএল লোনের ক্যাটাগরিতে, IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট। ওয়ার্ল্ড ব্যাংকের এই ক্যাটাগরিতে থাকলে সুদের হার হয় 1%-এর নিচে, 0.75%। এইটা যখনই আমরা এটা ডিক্লেয়ার করেছি যে আমরা মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, এবার ওয়ার্ল্ড ব্যাংক বলছে আসো তাইলে এবার 2% সুদ দিবা তুমি, বুঝছে না? তাহলে মিথ্যে স্ট্যাটিস্টিক্স দেখানোর পরিণতি কি হলো? এইবার এলডিসি থেকে এমন একটা জায়গায় চলে গেছে, এখন বলা হচ্ছে তুমি তো এলডিসি থেকে উপরে উঠে যাবা, এলডিসি থেকে উত্তর। এইটাই হলো এলডিসি থেকে উত্তরণ। ভুয়া স্ট্যাটিস্টিক্স দেখে আমাদেরকে কোন বিপদে ভালাইছে দেখ। এলডিসি থেকে উত্তরণ আরেকটা মানে হবে, এই যে আমরা এখন নিজেদের ওষুধ নিজে বানাইতে পারতেছি, বিদেশি কোম্পানিকে ঠেকায় রাখছি, এবং এই ওষুধ রপ্তানি করতেছি আমেরিকার মতন দেশে, ইউরোপের মতন দেশে। এই সুবিধাটা কাটে লয়ে যাবে WTO আইন অনুযায়ী। এগুলো খেয়াল আছে কারো? এই ভুয়া স্ট্যাটিস্টিক্স উপর ভর করে আমরা এলডিসি থেকে ছাড়ে চলে গেছি। এই গপ্প মারার দরকারটা কি আমার? অথচ ইউনিসেফ অলরেডি দিয়ে দিচ্ছে, আমরা আগামী বছর এলডিসি থেকে উত্তরণে যাব। এখন ব্যবসায়ীদের চাপের ঠেলায় বলতেছে না, এখন জাতিসংঘ নিজে একটা স্বাধীন মূল্যায়ন করুক। মানে কত বড় বেকুব দেখেন, বেকুবের বেকুব। এগুলা কমপক্ষে 3 বছর এটাকে স্থগিত করে রাখা সম্ভব। সেই লাইনে না গিয়ে উনি হাসিনার লাইন নিয়েছে, ভুয়া স্ট্যাটিস্টিক্স দিয়ে এগুলা দেখানো আমরা এলডিসি থেকে উত্তরিত হয়ে গেছি। এতে লাভ কি হচ্ছে আমাদের? লাভ কি হবে আমাদের? উল্টা আমাদের ব্যবসায়ীরা মার খাবে। ওনার কোনো দিকে হুঁশ নাই। আমি বারবার বলছি যে নতুন ব্যবসা, নতুন অর্থনীতি, নতুন বিনিয়োগের রাস্তা হলো চীনের সাথে সম্পর্ক করে। চীনারা লোন দেওয়ার জন্য
ব্যবসা পুঁজি নিয়ে আসার জন্য ব্যবসায়ীদের দেখেন তাদের বাণিজ্যের মধ্যে সরাসরি 150 জন লোক নিয়ে বাংলাদেশে আসছে। আপনি ওটা কি করছেন? আপনার আগ্রহ নাই। না না, ওটা তো আপনার অ্যান্টি আমেরিকান না, আপনি তো আমেরিকান দালাল। আমেরিকানদের যেটা সুবিধা দেয় ওটা তো আপনি না করলে পারেন না, তাই না? আমেরিকাতে আপনার গুরুত্ব কমে যাবে না, আপনি ওদিকে আগ্রহ না। এই যে আপনার একটা আশিক চৌধুরী দিয়েছেন, ওটা কোথায় এখন? এখন তো সবই ফেটে বেড়েছে। আশিক চৌধুরী একটা ব্রিটিশ সিটিজেন, এই লোকটা বাংলাদেশের উন্নতি করবে, তাকে দিয়েছেন বিনিয়োগ বোর্ডে চেয়ারম্যান বানায়, বিশাল উন্নতি করতেছে। এখন কই গেছে এগুলা? আপনার হাতে পড়ে বাংলাদেশের ইকোনমি ডুবে যাবে, কারণ আপনি আমেরিকান দালালি শুরু করছেন আপনার পার্সোনাল স্বার্থে। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের ব্যবসায়ীদের স্বার্থ, বাংলাদেশের ইন্ডাস্ট্রির স্বার্থ, কোনো কিছুতে আপনার কোনো আগ্রহ নেই, মনোযোগ নেই। আর এটাকে আপনি একটা সাফল্য দেখে আসছেন এই 12 দিনের আমেরিকান সফরে। আজকে মানব জীবনের রিপোর্ট বেড়েছে, 41 জন শুধু সাংবাদিক নিয়ে গেছেন আপনি। কেন? এই দালালি গুলা খেবি প্রোপাগান্ডা করবে, জিতে যাবেন। বাংলাদেশ যার নামে যাক, আপনার প্রোপাগান্ডা সহি হইলে আপনি বিজয়, নাকি এরকম? হ্যাঁ, 104 জন নিয়ে গেছেন বলে রিপোর্ট ফেলেছে, আপনারা হেভি প্রতিবাদ দিলেন। না না, 104 জন নিয়ে না, 62 জন নিয়েছি। তো ওই 62 জনের মধ্যে কিন্তু 6 জন যারা রাজনীতি নিয়েছি, ওটা কিন্তু ইনক্লুডেড না, বুঝছেন? এখন কি হলো, এখন 41 জনের যে নাম দিয়া মানুষ জমি রিপোর্ট করে দিছে, এটার কি জবাব দেবেন? শফিক সাহেব কি জবাব দেবেন? আপনি তো হেভি সাকসেসফুল, পুরা বাংলাদেশের প্রেসকে কিনে আলাইছেন আপনি। এরা আপনাকে হেভি সার্ভিস দিবে ভাবতেছেন, একটাও সার্ভিস দিবে না। কারণ এগুলা প্রেস হলো আওয়ামী লীগের প্রেস, এগুলা আপনি চিনেন না এগুলা। তাহলে কি দাঁড়াইলো আপনার এলডিসি থেকে উত্তরণ, এতে নাকি নতুন অর্থনৈতিক কাঠামো ও কর্মসংস্থানের সুযোগ হইব, বুঝছেন? এবার অলমোস্ট একদিন পরে পরে আপনি দেখেন টিবিএস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টগুলো দেখেন, আশিক চৌধুরীর ফলে কোনো বিনিয়োগ বাড়ে নাই, বিনিয়োগ উল্টা কমতেছে। ওই রিপোর্টকে কি বলবেন আপনি? শেষ। এবার 6 নম্বর, লাস্টের আপনার অ্যাচিভমেন্ট, সহযোগিতামূলক ভবিষ্যতের ভিশন। এই যে দেখেন, এমন এমন কথা বলেন যে কথাগুলো কোনো অর্থ হয় না। সহযোগিতামূলক ভবিষ্যতের ভিশনে বাংলাদেশের অবস্থানকে আরেকবার পরিষ্কার করে দিয়েছেন ইনশা। আচ্ছা, কি করলেন আপনি এটা? মানে বুঝে লাগছেন এটা সহযোগিতামূলক ভবিষ্যৎ? এটা কি? আপনি চীনের সাথে সম্পর্ক করবেন না। আপনি দেখেন আজকে আর একটা রিপোর্ট আছে, বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনের অভাবে ঠিক মতো সার্ভিস দিতে পারছে না। চীনা গভর্নমেন্ট বিনা টাকায়, ওরা বিনা টাকায় যেটা দেয় সেটা হলো মৈত্রী বলে, এটা মৈত্রী কেন্দ্র, যেমন এটা বিনা পয়সা করে দিয়েছে চাইনিজরা। মৈত্রী ব্রিজ বুড়িগঙ্গার উপরে, যেগুলো মৈত্রী শুনবেন এগুলা চীনারা মাংনা দিয়ে দেয়। 1,500 কোটি টাকার ইঞ্জিন কিনে দিছে চাইনিজরা। আপনার তো মন গেল না, আপনি চাইনিজের সাথে ব্যবসা ওপেন করবেন না। আপনাকে ওরই ভিতরে আমেরিকাতেই ব্যবসা নিয়ে যেতে, আমেরিকাতেই এক্সপোর্ট করতে হবে, ওই যে 40% ট্যাক্স দিয়ে। মানে এগুলো কি? এই আমেরিকান দালালির অর্থটা কি আসলে? আমি বারবার বলতেছি যে ট্রাম্পের কারণে আপনি আমেরিকায় ঢুকতে পারবেন না। গ্লোবাল বাণিজ্য থেকে ট্রাম্প নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে, এটা ভুল নীতি। এটার কারণে আমেরিকা ডুববে, তো ওইটার হাত ধরে আমরা ডুববো কেন? এবং এইটার ভিতর দিয়া, এইটার সুযোগে চাইনিজরা গ্লোবাল লিডার হয়ে উঠবে। তো এটা আপনি আগে থাকতে বাংলাদেশে সুযোগটা, চাইনিজের সাথে গাঁটছাড়াটা আগে বাঁধবেন না? এটা কি আপনার আমেরিকান দালালি ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য আপনি এটা থেকে দূরে থাকবেন? বুঝেন? এইবার আপনি পার্সোনাল স্বার্থে কিভাবে দেশ বেছে দেন আপনারা, ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার নাই। এটা আপনি চাইলেও তো ট্রাম্পকে বদলাইতে পারবেন না। তা আপনার কি দরকার ট্রাম্পের নিষেধ নীতির সাথে বাংলাদেশকে খাপ খাইয়ে নেওয়ার, যেখানে চায়নারা হাত নেড়ে আহ্বান জানায় বসে আছে? কেন দেয় নাই? চাইনিজরা 150 বিজনেসম্যান নিয়ে আসছিল, কেন ওখান থেকে বিনিয়োগ আসে নাই? এটা চাইনিজের স্টাইল। ও যখন দেখছে আপনার আগ্রহ নাই, আপনি আমেরিকানদের দালালি করছেন, যেটা কোনো ফল নাই, যেটা কোনো ফল আসবে না, তখন কি করবে ওরা? ওরা এই সময় একদম চুপচাপ বসে থাকে, কিচ্ছু করবে না। দেখতে চাইবে যে আপনার অধিকার পা বাড়াইছেন কিনা, আগ্রহী কিনা। আপনার আগ্রহ নাই তো চীনাদের আগ্রহ নেই, বুটায় বসে থাকবে। এটা হাসিনা আমলে বহুবার হয়েছে। প্রজেক্টের মা আছে, হ্যাঁ ঠিক আছে,
প্রত্যেক বছর বছর 1 বিলিয়ন করে ওই প্রজেক্ট থেকে টাকা নিয়ে প্রজেক্ট বানানোর কথা, কিন্তু আপনি যখনই কোনো স্লট কারবার করবেন ও তখনই কি করবে, ওই টাকা ছাড় করবে না, ওই প্রজেক্ট স্লথ হয়ে গেছে। এইটা হচ্ছে চাইনিজের স্টাইল, এবং তাই হইতেছে, এই জন্য আপনার বিনিয়োগ আসে নাই। না হলে চাইনিজ বিজনেসম্যান 150 বিজনেসম্যানকে সাথে করে খোদ বাণিজ্য মন্ত্রী চলে আসছে বাংলাদেশে। এটা কয়জনের ভাগ্যে হয়, কয়টা রাষ্ট্রের ভাগ্যে হয় এটা? আপনি এটাকে নজরআন্দাজ করলেন কেন? আপনার আমেরিকান দালালি নষ্ট হয়ে যাবে। পরিণতি কি হলো এখন? আসিফ চৌধুরী পলায় বেড়াচ্ছে, কোথায় আছে জানে না কেন। এইবার বুঝছেন আপনার সাফল্য কি? আর এই সাফল্য বয়ানোর জন্য 42টা লোক নিয়ে গেছেন, সাংবাদিক নিয়ে গেছেন। হ্যাঁ, এই জন্য বললাম শফিক সাহেব, আপনার ইউনূস সাহেব চলে গেলে আপনার যে কি দুর্দশা হবে এই দেখে আপনি নিজেই মর্মাহত হবেন। দেখেন, যা ভালো বুঝেন। থ্যাংক ইউ।